আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ে ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত তৃতীয় অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো কিছু শিক্ষার্থী আমাকে প্রশ্নটি নেওয়ার জন্য, ক্লাসটি করানোর জন্য অনুরোধ করেছিল। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, সেজন্য আলোচনায় আসা। তো আজকের এই ক্লাসের একটা বিশেষত্ব আছে, সেটি হচ্ছে আজকের একটা প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ ঘ নাম্বার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে দুইটি ফুল হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। দুইটা হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়ন অনেক শিক্ষার্থীর কাছে এটি জটিল মনে হয় এবং প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, প্রায় আসে পরীক্ষায়। তো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব কিভাবে দুইটি হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। আলোচনায় আছি আমি, মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে দুইটা উদ্দীপক, তো দুইটা হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন সেটি ঘ নম্বরে বলেছে। আপাতত ক থেকে করতে করতে আমি নোট আকারে করে দিব। তো আমার ক্লাসটা আজকে যারা দেখবা, ক খ গ ঘ এই চারটা প্রশ্নের উত্তরই খুব সুন্দরভাবে আমি লিখে দিব। দুইটা চিত্র আছে, চিত্র 1, চিত্র 2। প্রশ্ন কতে বলেছে কাউন্টার কি। কাউন্ট মানে গণনা করা, আর কাউন্টার মানে যে গণনা করে তাকে কাউন্টার বলে, তাই না? যে ডিভাইস গণনা করে তাকে কাউন্টার বলে। তো আমরা একটু সহজভাবে লিখতে পারি এইভাবে, যে সার্কিট ইনপুটকৃত পালস গণনার কাজ করে, মানে কয়টা সংখ্যা ইনপুট দেওয়া হলো বসে বসে গণে, ওই ডিভাইসটাকে কাউন্টার বলে। কাউন্টার মূলত একটি সিকোয়েন্সিয়াল সার্কিট এবং এটি সাধারণত কতগুলো ফ্লিপ ফ্লপ এবং লজিক গেটের সমন্বয়ে গঠিত। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ফ্লিপ ফ্লপ কি। ফ্লিপ ফ্লপ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র ডিভাইস, যার যেখানে একটা বিট সংরক্ষণ করা থাকে, হয় 0 অথবা 1, যে কোনো একটা বিট ফ্লিপ ফ্লপের মধ্যে থাকে। যাই হোক, আমাদের উপরে এইটুকু লিখলেও হয় ক নম্বরের জন্য, অথবা এটা লিখলেও হয়, সমস্যা নেই। ক হলো, আবার উদ্দীপকে ফিরে যাব। খ নম্বরে বলেছে ন্যান্ড গেট কি, কিভাবে নর গেট দ্বারা বাস্তবায়ন করা যায়। আচ্ছা, নর গেট দ্বারা আমরা অর বাস্তবায়ন করেছি, এন্ড বাস্তবায়ন করেছি, তাই না? এক্স অর বাস্তবায়ন করেছি, এক্স নর বাস্তবায়ন করেছি, নট বাস্তবায়ন করেছি। তো তাহলে এই নর গেট দ্বারা ন্যান্ড কিভাবে বাস্তবায়ন করব? ন্যান্ড সার্বজনীন, নরও সার্বজনীন। একটা সার্বজনীন লজিক গেটকে আরেকটা দ্বারা বাস্তবায়ন করতে হবে। কিভাবে করাবো সেটা আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি, যাই সমাধানের চেষ্টা করি। এই যে নর গেট দ্বারা ন্যান্ড গেট বাস্তবায়নের ক্ষেত্রে আগে আমরা এই ন্যান্ড গেটের সূত্রটা লিখবো। ন্যান্ড গেটের সূত্র হচ্ছে এটা, এ বি গুণ করে তারপরে নট, এটাই তো ন্যান্ড বলে। মনে করি এ আর বি ইনপুট, তাই আর এক্স সমান দিয়ে আমরা এখানে মান লিখলাম। এবার এটাকে প্রথমে আমরা এই নর করতে হবে। তো নর যদি করতে হয়, প্লাসের উপরে নট থাকবে, তাই আমরা এই নট বি নট আলাদা করতে পারি। ইন্টুর পরিবর্তে প্লাস হলো, এই নটটা ভেঙে দুই খণ্ড হলো। ডি মর্গেনের যে দ্বিতীয় উপপাদ্য, সেখানে বলা হচ্ছে গুণের উপরে যদি নট থাকে, এই নটটা ভেঙে দুই খণ্ড করা যায়, ইন্টুটা প্লাস হবে। ডি মর্গেনের উপপাদ্য নেবে। এখন এ নট বি নট এই দুটো দ্বারা কিন্তু নর উপস্থাপন করতে পারবো, বাট এই প্লাসের উপরে তো নট নাই, প্লাসের উপরে নট দিতে হবে। সেজন্য আমি তুলে নিলাম নিচে, দ্রুত তুলে নিলাম। প্লাসের উপরে যদি নট দিতে হয়, একটা দেওয়া যাবে না, ডাবল দিতে হবে। একটা দেওয়া যাবে না, ডাবল দিতে হবে। একটা দেওয়া যাবে না। এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে কেন ডাবল দিতে হবে, তাই না? কারণ আমরা লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি কোনো প্রয়োজনে নট দিতে হয়, একটা দেওয়া যাবে না, দুইটা দিতে হবে, এটা খেয়াল রাখবো। এবার এটা দ্বারা আমরা লজিক সার্কিট অঙ্কন করবো, কারণ প্লাসের উপরে নট পেয়ে গেছি। এখানে এ আর বি দুইটি ইনপুট, এই যে এ একটা ইনপুট, এ নট আমরা এখানে এ ব্যবহার করে এ নট তৈরি করে নিব। এটা নট এখানে লিখতে হবে নরের মাধ্যমে, অর্থাৎ নট গেটকে তিন ভাবে উপস্থাপন করা যায়। একটা হচ্ছে নর গেটের মাধ্যমে, আরেকটা হচ্ছে ন্যান্ডের মাধ্যমে, আরেকটা হচ্ছে ফ্রেশ নট, যেটা মৌলিক লজিক গেট, তার মাধ্যমে। এই যে এ নট, এটাকে নরের মাধ্যমে উপস্থাপন করতে হবে, কারণ আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করবো। তো নরের মাধ্যমে যদি উপস্থাপন করতে হয়, এইভাবে আমরা একটি নর গেট লিখলাম। এই যে আউটপুটটা বের হলো, এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে এই নট। তার মানে কি, নর গেটকে আমি এইভাবে এ নটকে এইভাবে উপস্থাপন করতে পারি। এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে এই নট থেকে গেল, এই নট। আবার বি নটকে অনুরূপ ভাবে আমরা উপস্থাপন করব। বি নটকে আমরা এইভাবে উপস্থাপন করব, ওখানে যেমন করলাম।
এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তারপরে এই নট। এবার এই দুইটা মিলে প্লাস হবে, তার মানে কি এটা নিচে আনবো, এটা উপরে নিব, প্লাসের জন্য আর গেট অঙ্কন করবো, প্লাসের উপরে নিচের নটটা, এই যে লাইনটা পেলাম এ নট প্লাস বি নট, তারপরে একটা নট, এ নট প্লাস বি নট, তারপরে একটা নট পেলাম, একটা নট, উপরে একটা পাই নাই। উপরের নটটা আঁকতে হলে এখানে এই একটা আউটপুট দিয়ে আরেকটা অঙ্কন করব, এখানে আরেকটা নর গেট অঙ্কন করব। তাহলে এখানে যেটা পেলাম, সরি একটু ব্যাকে যাই, ভালো করে লক্ষ্য করি, এখানে এই একটা নট, তাই প্লাসের উপরে একটা নট, কিন্তু ওই যে আরেকটা ডাবল নট আছে না, তার মানে কি আরেকটা নর গেট অঙ্কন করতে হবে। মানে সেই নর গেটটা যখন অঙ্কন করবো এখানে একটা ইনপুট ব্যবহার করতে হবে। একটা ইনপুট ব্যবহার করে যদি নর অঙ্কন করতে চাই তাহলে চিত্রটা এরকম হবে, এটা একবার সোজা যাবে, এবার এই দিক দিয়ে ঘুরে যাবে, তারপর এখানে নর অঙ্কন করেছি, এখানে ডাবল নট হয়েছে। এইভাবে নর গেট দ্বারা ন্যান বাস্তবায়ন করা যায়। কিভাবে হলো, আমি শুরুটা করেছিলাম ন্যান গেট দিয়ে, সরল করে আমি যে মানটা পেয়েছি তার পরিপ্রেক্ষিতে আমি যতগুলি এখানে গেট অঙ্কন করলাম সবগুলি নর, অরের সাথে নট যুক্ত হয়েছে, অরের সাথে নট যুক্ত হয়েছে, অরের সাথে নট যুক্ত হয়েছে, এন্ড অরের সাথে নট যুক্ত হয়েছে, দ্যাট ইজ নর হয়েছে, নর গেট দ্বারা বাস্তবায়িত হয়েছে। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নম্বরে কি বলেছে, উদ্দীপকের চিত্র এক সত্যক সারণী অঙ্কন করো, অর্থাৎ এই যে x প্লাস ওয়াই জেড সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, অর্থাৎ এই যে এ প্লাস বিসি সূত্র আছে না, এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, সেই সূত্রকে এ এর জায়গায় বি, সরি এ এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই এবং সি এর জায়গায় জেড বসায় এই সূত্রটা পাইছে আর কি, বিভাজন উপপাদ্য অনুযায়ী। তো যাই হোক, এটাকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে এই সত্যক সারণীর মাধ্যমে, যে এটা সমান এটা প্রমাণ করে দেখাতে হবে সত্যক সারণী বা ট্রুথ টেবিলের মাধ্যমে। তো ট্রুথ টেবিল মানে কি, টেবিল অঙ্কন করব। যাই, আমি উপরে লিখে রাখলাম এটা সত্যক সারণী অঙ্কন করব, এই যে এক্স ওয়াই জেড লিখে দিলাম, লিখে নেওয়ার পরে এদিক থেকে লিখতে লিখতে যাব, এই দুটো পাশাপাশি রাখবো, এইগুলো আবার আমি একটু দ্রুত লিখে দিয়েছি সময় সেভ করার জন্য, দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি কিভাবে লিখবো। প্রথমত এক্স ওয়াই জেড তো আছেই, এখানে কিন্তু কোনো নট নাই, তাই নট অঙ্কন করি নাই, এক্স ওয়াই জেড অঙ্কন করেছি, তারপরে ওয়াই জেড গুণ করে একটা হবে, তারপরে ওয়াই জেড এর সাথে এক্স যোগ করে আরেকটা হবে, মানে এটা, আবার এক্স ওয়াই যোগ করে একটা হবে, এক্স জেড যোগ করে আরেকটা হবে, এই দুটো গুণ করে একটা হবে, এবং এটা মিলে যাবে, দুইটা হলুদ কালার দিয়ে রেখেছি আমি, দুইটা মিলে যাবে, সমান সমান হবে, কারণ আমাদের তো এটা সমান এটা মিলাতে হবে। তো এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে শেষেরটা, এটাকে পেতে হলে এই দুটো অঙ্কন করেছি, এটাকে পেতে হলে আবার এই ওয়াই জেডটা আলাদা লিখেছি। এখন আমরা লিখবো, প্রথমত এখানে এক্স ওয়াই জেড এর মান লিখবো, 0 এবং 1 দ্বারা 8টা বিন্যাস হবে। তো 8টা বিন্যাস মানে কি, 0 থেকে 7 এর বাইনারি মান লিখবো, 0 থেকে 7 পর্যন্ত বাইনারি মানগুলি যদি এখানে সাজিয়ে লিখি তাহলে 8টা বিন্যাস হবে। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10, 3 এর বাইনারি 11, 4 এর বাইনারি 100, 5 এর বাইনারি 101, 6 এর বাইনারি 110, 7 এর বাইনারি 111, আর এইগুলা 0 দ্বারা পূর্ণ করে দিব, অর্থাৎ 0 থেকে 7 এর বাইনারি মান লিখেছি। এটা যে বুঝে লেখা। তো অনেক শিক্ষার্থী 0 থেকে 7 এর বাইনারি মান অনেকের মনে থাকে না, সে অন্যভাবে লেখে, একটু মনে রাখার চেষ্টা করে একটু টেকনিকে, সেটা হচ্ছে এই দিক থেকে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 1 মানে কি একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 1 এর দ্বিগুণ 2 মানে কি দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1, 2 এর দ্বিগুণ 4 মানে চারটা 0 চারটা 1, অর্থাৎ চারটা 0 চারটা 1, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, এভাবেও আমরা লিখতে পারি। এবার এই ঘরটা পূরণ করবো, ওয়াই জেড গুণ করবো, এটা ওয়াই এটা জেড, এই দুটো গুণ করে এখানে লিখবো, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1, 0 0 গুণ করে 0, 0 1 গুণ করে 0, 1 0 গুণ করে 0, 1 1 গুণ করে 1 গুণ করলাম। এবার এক্স এর সাথে এই ওয়াই জেড যোগ হবে, ওয়াই জেড এটা, এক্স এটা, এটা আর এটা যোগ করে এখানে লিখবো, এই দুই প্রান্তের দুইটা 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 1। এবার এখানে এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই মানে কি এই প্রথম দুটো যোগ হবে, 0 0 যোগ করে 0, 0 0 যোগ করে 0, 0 1 যোগ করে 1,
শূন্য এক যোগ করে এক, এক শূন্য যোগ করে এক, এক শূন্য যোগ করে এক, এক এক যোগ করে এক, এক এক যোগ করে এক। এবার এক্স প্লাস জেড মানে কি, এটা এক্স এটা জেড, এই দুটো যোগ করব। শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য এক যোগ করে এক, শূন্য শূন্য যোগ করে শূন্য, শূন্য এক যোগ করে এক, এক শূন্য যোগ করে এক, এক এক যোগ করে এক, এক এক যোগ করে এক, না এক এক যোগ করে এক, অর্থাৎ এখানে এক্স আর জেড যোগ হচ্ছে। এবার এটা কি হবে, এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে শেষেরটা, মাঝখানে ইনটু আছে, গুণ আছে, তার মানে এই দুটো কলাম গুণ করে এখানে লিখবো। শূন্য শূন্য গুণ করে শূন্য, শূন্য এক গুণ করে শূন্য, এক শূন্য গুণ করে শূন্য, এক এক গুণ করে এক, সব এক আছে না, গুণ করে সব এক হবে। এই যে দুটো কিন্তু লাস্টে মিলে গেছে। এই সমানের বাম পাশে এটা ছিল, এটা যে হলুদ কালার দিয়ে রেখেছি, আর এটা হচ্ছে এইটা, এবং এই দুই লাইন কিন্তু সমান সমান হয়েছে, তিনটা শূন্য পাঁচটা এক, তিনটা শূন্য পাঁচটা এক, দুটো কিন্তু ইকুয়াল ইকুয়াল হচ্ছে, তার মিলে গেছে। এইভাবে প্রমাণ করে দেখাতে পারি ক নাম্বারের উত্তর সত্যক সারণীর মাধ্যমে। এই ছিল গ নাম্বারের উত্তর। তো এইবার আমাদের সেই আকাঙ্ক্ষিত প্রশ্ন, আজকের আলোচ্য যে মূল বিষয়, সেটি হচ্ছে দুটি হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করে দেখাবো গ নাম্বারে। একটু কঠিন, কিন্তু ধৈর্য সহকারে শুনতে হবে, আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। দুইটা হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায়। দিনাজপুর বোর্ড 2025 সালে একটা প্রশ্ন এসেছিল চিত্র 2-এ। দিনাজপুর বোর্ড 2025 সালে চিত্র 2-এ কি এসেছিল লক্ষ্য করি। এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দুইটা কিসের প্রতীক, দুইটি ইনপুট, এই একটা ইনপুট প্রবেশ করেছে, এই একটা ইনপুট প্রবেশ করেছে, দুইটা বের হয়েছে, যে দুইটা বের হয়েছে ওই দুইটা আউটপুট, যে দুইটা প্রবেশ করেছে দুইটা ইনপুট। ইনপুট দুইটা, আউটপুট দুইটা, এটি কিন্তু হাফ অ্যাডারের বৈশিষ্ট্য। হাফ অ্যাডারের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা ইনপুট দুইটা আউটপুট। বুঝতে পারলাম যে চিত্র দুইটা হাফ অ্যাডার। ঘ নম্বরে বলেছে চিত্র 2 এর ইনপুট সংখ্যা একটি বৃদ্ধি করলে, তার মানে কি দুইটা ইনপুটের সাথে যদি আরেকটা ইনপুট যুক্ত করি তাহলে তিনটে ইনপুট হচ্ছে, আর আউটপুটটা দুইটাই থাকছে। যে সার্কিট পাওয়া যাবে তাকে চিত্র 2 দ্বারা বাস্তবায়ন করো, এই কথা বলেছে। অর্থাৎ ইনপুট সংখ্যা একটা বৃদ্ধি করলে সেটি ফুল অ্যাডার হয়, তাকে 2 দ্বারা বাস্তবায়ন করতে হবে, মানে কি ওই চিত্র দ্বারা, মানে কি হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতে হবে। আবারও বলছি, এটা হাফ অ্যাডারের চিত্র যার দুইটা ইনপুট দুইটা আউটপুট, আর ফুল অ্যাডারের তিনটে ইনপুট দুইটা আউটপুট। এখন প্রশ্ন বলছে একটা ইনপুট বৃদ্ধি করলে যে সার্কিট তৈরি হবে মানে কি ফুল অ্যাডার হবে, তাকে এই চিত্র দ্বারা মানে হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন। ফাইনালি এই প্রশ্নটা দ্বারা বলতে চাচ্ছে ফুল অ্যাডারকে হাফ অ্যাডার দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো হাফ অ্যাডার এর মাধ্যমে যদি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাই, আমাদের তিনটা জিনিস প্রয়োজন হবে, দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট। দুইটা হাফ অ্যাডারের যে ক্যারি আউটপুট বের হবে, ওই দুইটা ক্যারি আউটপুট যোগ করার জন্য একটা অর গেট দরকার হয়, অর গেট যোগের কাজ করে, তাই না? এবং আমরা জানি যে হাফ অ্যাডারের দুইটা আউটপুটের মধ্যে দুইটা লজিক গেট ধরা হয়, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এন্ড। আচ্ছা যাই হোক, আমি সমাধান করে দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করি, উদ্দীপকের বর্তনীটির হাফ অ্যাডারের বর্তনী, একটি ইনপুট বৃদ্ধি করলে ফুল অ্যাডার তৈরি হবে, হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার এর বাস্তবায়ন নিম্নরূপ। একটু লিখে নিব। এরপরে আমরা নিচে এই কি কি লাগবে সেটা লিখবো। দুটি হাফ অ্যাডার এবং একটি অর গেটের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। ওই যে কিছুক্ষণ আগে বললাম, দুইটা হাফ অ্যাডার লাগবে, একটা অর গেট লাগবে, তিনটা জিনিস দরকার হবে। এখন দুইটা হাফ অ্যাডারের জন্য দুটি ইনপুট দুটো আউটপুট হবে, তাই না? এখন মনে করি প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট এ বি, আউটপুট S1 C1। আচ্ছা, হাফ অ্যাডারের যে দুটো আউটপুট, এই দুইটা দ্বারা দুটো গেট বোঝায়, মনে আছে কি? দুইটা লজিক গেটের সমন্বয়ে হাফ অ্যাডার তৈরি হয়, একটি এক্স অর গেট একটা এন্ড গেট। তাহলে এই যে এ বি দ্বারা এস এর মানটা এক্স অর হবে আর সি এর মানটা এন্ড হবে। তার মানে কি আমরা এখানে যদি এ বি ব্যবহার করে এই দুটো আউটপুটের সমীকরণ তৈরি করি, তাহলে এস সমান হবে এইটা, S1 সমান এক্স অর বি, আর C1 সমান সি আই না, কিন্তু এটা C1। এ বি মানে কি এন্ড গেট। ওই যে কিছুক্ষণ আগে বললাম একটা হাফ অ্যাডারের দুইটা আউটপুট, একটা এক্স অর একটা এন্ড। এখানে দুইটা আউটপুট, S1 এর আউটপুট হচ্ছে এক্স অর, এবং এই এক্স অর ব্যবহার এই দুইটা দিয়ে তৈরি করতে হবে।
এবং সি এর আউটপুট হবে অ্যান্ড, এবং এই অ্যান্ডটা এই দুইটা ইনপুট ব্যবহার করেই করতে হবে, তাই বি হয়েছে। এই দুই লাইন হচ্ছে প্রথম হাফ অ্যাডারের আউটপুট। অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে S1C1 লিখবো কেন? কারণ আমরা যখন দ্বিতীয় হাফ অ্যাডার লিখবো, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আরো দুটো আউটপুট হবে, কারণ হাফ অ্যাডারের দুইটা আউটপুট, সেই দুইটা যে আউটপুট হবে একটা S2 ধরবো, একটা C2 ধরবো। ভালো করে লক্ষ্য করি, প্রথম হাফ অ্যাডারের আউটপুট S1C1, দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুট S2C2, যাতে মিলে না যায় আলাদা করে রাখলাম। এবং প্রথম হাফ অ্যাডারে আমরা এ আর বি ইনপুট নিয়েছিলাম, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হবে এই S1 এর সাথে একটা ক্যারি ইনপুট যুক্ত হবে। আবার বলছি, দ্বিতীয় হাফ অ্যাডার আমরা কি কি নিয়ে তৈরি করব? দ্বিতীয় হাফ অ্যাডারটা তৈরি করব আমরা মূলত আরো দুইটি ইনপুট নিয়ে। সে যে দুইটি ইনপুট হবে তার মধ্যে একটা ইনপুট আসবে প্রথম হাফ অ্যাডারের S1 থেকে, S1 এটা প্রথম হাফ অ্যাডারের আউটপুট, দ্বিতীয়টির ইনপুট হবে, এবং ওই ইনপুটের সাথে একটা ক্যারি ইনপুট যুক্ত হবে। কারণ হাফ অ্যাডার করতে হলে আমার 3 ইনপুট, ফুল অ্যাডারের জন্য 3 ইনপুট লাগবে, তাহলে ক্যারি ইনপুটটা এসে যুক্ত হলো। এবার এই দুটাকে ইনপুট ধরে অনুরূপ ভাবে এখানে যেমন S1C1 এর মান বের করেছিলাম, এই দুটাকে ইনপুট ধরে এখন S2C2 এর মান বের করব। তাহলে S2 আমরা বলতে পারি যে এটা XOR এটা, লিখতে পারি তো, এই যে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে S2 সমান এটা XOR এটা। যেমন এখানে হয়েছিল S1 সমান এটা XOR A XOR B, কারণ A আর B ইনপুট ছিল। বাট দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে এই দুটো ইনপুট না, এই দুইটা যদি ইনপুট হয় তাহলে হবে এইটা XOR এটা। আর সি সমান কি হবে? C2 সমান হবে, এখানে যেমন হয়েছিল C1 সমান এটা গুণ এটা, তাহলে এখানে C2 সমান হবে এই যে এটা গুণ এটা হবে, এই যে লিখে দিলাম C2 সমান এটা ইনটু এটা, এন্ড গেট। এখন আর একটা কথা তো বলা উচিত, বলা হয়নি, সেটা হচ্ছে S1 এর মান কিন্তু এটা A XOR B, তাই আমি এখানে S1 টা বাদ দিয়ে যদি A XOR B লিখি আর XOR C টা থেকে যায়, তাহলে এখন আমি বলতে পারি S2 সমান A XOR B XOR C। আচ্ছা, আমরা যখন ফুল অ্যাডার করেছি তখন কিন্তু S এর আউটপুট পেয়েছি A XOR B XOR C পেয়েছিলাম, মনে আছে? তাহলে কিন্তু ফুল অ্যাডারের S2 দ্বারা একটা বাস্তবায়ন হয়েছে S এর মানটা। এখন C2 এর মান এইটা দ্বারা কিভাবে বাস্তবায়ন হলো এটা প্রমাণ করার জন্য আমরা আরেকটু কাজ করব। সেটা হচ্ছে পরের পেজে আমি এই কয়েকটা লাইন নিয়ে যাব, এই কয়েকটা লাইন আমি নিয়ে গেলাম পরের পেজে, একটু সময় সেভ করে দিই। আচ্ছা, আরেকটা একটা ব্যাকে একটা জিনিস এখানে বোঝাই দিই, একটা জিনিস এখানে বোঝাই দিই। এটা সমান এটা লিখতে পারি, সি আর লিখে রেখে দিলাম, এবং S1 সমান কিন্তু এই যে এটা, এটা S1টাকে আউট করে আমি এটা লিখলাম, মানটা লিখলাম। তাই C2 সমান বলতে পারি XOR B ইন্টু CI, ক্যারি ইনপুট। এখন এই মানটা প্রমাণ করার জন্য, এর মান যে C2 এটা প্রমাণ করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ফুল অ্যাডারের যে আউটপুট ছিল দুইটা, একটা আছে S আর একটা CO, ক্যারি আউটপুট। CO এর মান মনে আছে? ফুল অ্যাডার যারা করেছো, এখানে একটি বিষয় বলে রাখি, ফুল অ্যাডারের দুটি সমীকরণ আছে, সেই সমীকরণ দুটো কিন্তু মনে রাখা লাগবে। এখানে একটা তো আমরা প্রমাণ পেয়েছি, আর আরেকটা CO এর জন্য আমি যদি নিয়ে এসে রাখলাম, ওই প্রথম হাফ অ্যাডার আর দ্বিতীয় হাফ অ্যাডারের যেগুলো পেয়েছি ওই 4 লাইন এখানে নিয়ে এসে রাখলাম, আগের পেজ থেকে নিয়ে এসে রাখলাম। এখানে আমরা জানি যে SCO সমান হচ্ছে A নট BC প্লাস AB নট C প্লাস ABC নট প্লাস ABC, মনে আছে? এই সমীকরণটা কিন্তু মনে রাখা লাগবে। ফুল অ্যাডারের CO এর আউটপুট A নট BC, এই যে আমি লিখে দিলাম, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। A নট BC প্লাস AB নট C প্লাস ABC প্লাস এই লাস্টে ABC, A নট BC প্লাস AB নট C প্লাস ABC নট প্লাস ABC, এটা মনে রাখা লাগবে। ফুল অ্যাডার থেকে এসেছে, ফুল অ্যাডারের একটা আউটপুট। এখান থেকে আমরা এই মানটা বের করতে যদি পারি
তাহলে বুঝতে পারবো যে এটি দ্বারাও আমার এই মানটা বের হয়েছে, প্রমাণিত হয়েছে। সেজন্য আমরা কি করবো, এখানে একটু অঙ্ক করবো। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে, এটুকু না করলে হয় না? এটা না করলে আমি বুঝতে পারবো না যে আমার সিও এর আউটপুটটা আমি পেলাম, এটা প্রমাণ করতে পারবো না। প্রমাণ করার জন্য আমাদের এখানে এই যে সিও এর যে মান, এটা ধরে এই মানটা আনার জন্য একটু সরল করব। ভালো করে লক্ষ্য করি, এই অংশ থেকে আমি সিআই যদি কমন নিই, এখানেও সিআই আছে, এখানেও সিআই আছে, সিআই মানে ক্যারি ইনপুট, যদি কমন নিই তাহলে এখান থেকে এ নট বি প্লাস এ বি নট এটা থাকে, কিন্তু প্লাস এখান থেকে যদি এ বি কমন নিই তাহলে সি নট প্লাস সি থাকে, এটার মান 1 হয়। পরের লাইনে সিআই থেকে গেল, আচ্ছা এ নট বি প্লাস এ বি নট, কিন্তু এর মান কিন্তু এ এক্স আর বি, তাহলে এটার পরিবর্তে এ এক্স আর বি লিখতে পারি প্লাস এ বি। এখন তোমরা দেখো সিও এর যে মান পেলাম এই মানের সাথে কিন্তু এটা মিলে যাচ্ছে, তাহলে এইটার পরিবর্তে আমি সি টু লিখতে পারি, সি টু লিখতে পারি, এবং এখানে সি প্লাস সি নট এর মান 1 কে এবি দিয়ে গুণ করে এবি হয়। এবিটা কিন্তু প্রথম হাফ অ্যাডারের সি এর সি ওয়ান এর আউটপুট, প্রথম হাফ অ্যাডারে আমরা বের করেছিলাম পূর্বের পেজে, এটার পরিবর্তে সি ওয়ান লিখতে পারি, তাই না? এখন এই যে আমি একটা কথা বললাম কিছুক্ষণ আগে, এই তিনটা জিনিস আমাদের দরকার হবে দুটো হাফ অ্যাডার দ্বারা একটা ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে। তিনটা জিনিসের মধ্যে একটা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার আর একটা অর গেট। অর গেটটা কেন নিব? এই কারণেই নিব যে এই দুইটা যোগ করার জন্য, সি ওয়ান এর মান আর সি টু এর মান দুইটা যোগ করার জন্য আমরা মূলত একটা অর গেট ব্যবহার করব। তাই এই সি ওয়ান প্লাস সি টু আনার জন্য আমরা এইটুকু করেছি, এবং এইটুকু করে প্রথমে পেলাম এইটা যেটি সি টু এর মানের সাথে মিলে যায়, তাই এটার পরিবর্তে সি টু লিখলাম, আর পরবর্তীতে পেলাম এবি, এবি সি ওয়ান এর সাথে মিলে যায়, সি ওয়ান এর মান কিন্তু এটা, আমার সাথে যারা খাতায় লিখতেছে তারা দেখছো সি ওয়ান এর মান কিন্তু এবি। এখন আমাদের লজিক ফাংশন সরলীকরণ করা শেষ, এবার আমরা সমাধান করব। মানে সমাধান বলতে কি, এখনো সমাধান চলে, ওই লজিক সার্কিট অঙ্কন করব। যাই সার্কিট অঙ্কন করার চেষ্টা করি। প্রথমে আমি এই 5টা জিনিস দিয়ে সার্কিট ব্যবহার করব, 5টা লাইন থেকে সার্কিট তৈরি করব। কোন 5টা? প্রথম অপারেটরে এই দুটো কিন্তু আমি বের করেছিলাম, মনে আছে? S1 C1 এর আউটপুট। দ্বিতীয় অপারেটরেও এই দুটো বের করেছি, S2 C2 এর আউটপুট, এবং সরল করে আমরা CO সমান কিন্তু এটা পেয়েছি। এই 5টা লাইন দ্বারা আমরা এখন এখানে সার্কিট অঙ্কন করব। ইনপুট কিন্তু প্রথমে এ আর বি যদি নিই, এ আর বি, এখান থেকে আমরা অঙ্কন করতে করতে নিচের দিকে আসবো। S1 এর মানটা আগে নির্ণয় করব, এ আর বি মিলে। এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এই দুটো মিলে এক্স অর হবে। এক্স অর গেট দেখতে এরকম, তাহলে এই লাইনটা হতে পারে S1। আবারও বলছি, প্রথম হাফ অ্যাডার এইটা, আমরা জানি হাফ অ্যাডার দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত, একটা এক্স অর আর একটা অ্যান্ড। তাহলে এইটা একটা এক্স অর একটা অ্যান্ড হয়েছে, এখানেও একটা এক্স অর আর অ্যান্ড হয়েছে, দুইটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, এটা একটা হাফ অ্যাডার, দুইটা আউটপুট। তাহলে এটা দিয়ে একটা অঙ্কন করব, এটা দিয়ে একটা অঙ্কন করব, এবং এই সিও এর মান পরে দুইটা হাফ অ্যাডারের যে আউটপুট পাবো, ক্যারি আউটপুট, ওই ক্যারি আউটপুট দুটো যোগ করার জন্য আমাদের এটা লাগবে। যাই হোক, আমি উপর থেকে করতে করতে আসি। এবার এবি অঙ্কন করব, এবি গুণ হবে, এ কোনটা এটা, বি কোনটা এইটা, তো আমি এখান থেকে টেনে এখানে নিলাম, বি এর মান এখানে নিলাম, মাঝখানে একটু ফাঁকা রাখলাম, এখানে আমরা এবি অঙ্কন করব, যেটি এই সি ওয়ান এর মান। তাহলে প্রথম হাফ অ্যাডারে এই দুটো আমরা লিখেছি, একটা অর গেট আর একটা অ্যান্ড গেট, এটা মিলে একটা হাফ অ্যাডার তৈরি হয়েছে। এবার দ্বিতীয় হাফ অ্যাডারের এই লাইনটা দিয়ে তৈরি করব। এই লাইনটা কি বলছে, এখানেও কিন্তু একটা এক্স অর গেট আঁকতে হবে, একটা অ্যান্ড গেট আঁকতে হবে। এক্স অর গেট যেটি আঁকবো সেটি হচ্ছে S1 আর CI দিয়ে, S1 এইটা, CI নাই, এগুলো এটা কিন্তু C1 CI না। তাহলে আমাদের S1 এর সাথে XOR করবে CI মানে ক্যারি ইনপুট দ্বারা। তাহলে আমরা এখানে আরেকটি লাইন নিব CI নামে, যার নাম ক্যারি ইনপুট। এবার এটা হচ্ছে S1 আর এই লাইনটা হচ্ছে CI, এই দুইটা মিলে আবার XOR গেট অঙ্কন করব। এই যে লাইনটা বেরোলো এটা হচ্ছে S2,
এবার এই লাইনে কি বলেছে, S1 আর CI দুটো গুণ হয়েছে। S1 কোনটা, এটা। CI কোনটা, এটা। তাহলে S1 এখান থেকে নিলাম, CI এখান থেকে নিলাম, দুটো মিলে কি আবার গুণ হয়েছে। গুণ মানে কিরকম, এটা অঙ্কন করব। এটার নাম হবে C2। এবং সবার শেষে লাইনে কি করেছে, C2 C1 যোগ হবে, C2 এইটা, C1 এইটা, এই দুটো মিলে যোগ মানে কি অর্গেট অঙ্কন করবো। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে CO, ক্যারি আউটপুট। এইভাবে আমরা হাফ অ্যাডার, দুইটা হাফ অ্যাডার একটা ফুল অ্যাডার অঙ্কন করতে পারি। এখন প্রথম হাফ অ্যাডার হচ্ছে এইটা, দ্বিতীয় হাফ অ্যাডার হচ্ছে এইটা। এই একটা হাফ অ্যাডার, এই একটা হাফ অ্যাডার, এবং এই দুইটা হাফ অ্যাডারের দুইটা ক্যারি আউটপুট যেটা বের হয়েছে, অর্থাৎ এই সি এর মান আর সি এর মান, এই দুইটা মিলে আর একটা অর্গেট তৈরি হয়েছে যুক্ত করার জন্য। একটু কঠিন মনে হচ্ছে না? প্রশ্নটা আসলে একটু কঠিন, বারবার দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।